বন্ধুরা, আজকে আমাদের বিষয় ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসায়। মালিকানা ভিত্তিতে ব্যবসায় আমরা পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এটি সম্পূর্ণ করে থাকি। কিন্তু এই কর্মকাণ্ড অনেক ব্যাপক, সেবাকর্ম উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে ব্যবসায়। তাহলে তোমরা বুঝতে পারলাম যে ব্যবসায় কাকে বলে। মালিকানা ভিত্তিতে ব্যবসার আগে সংজ্ঞাটা আমরা বলবো ব্যবসায় কাকে বলে। ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের নিমিত্তে বিভিন্ন প্রকার পণ্য দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি হচ্ছে ব্যবসা। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলাম ব্যবসায় কাকে বলে, অর্থাৎ বৈধ কর্মকাণ্ড সুন্দরভাবে সম্পূর্ণ করার নিমিত্তে, অর্থাৎ মুনাফা অর্জন করার নিমিত্তে যে কর্মকাণ্ড বা দ্রব্য সামগ্রী আদান প্রদান করা হয় মানুষের চাহিদার ভিত্তিতে তাকেই ব্যবসা বলে। চলো বন্ধুরা আমরা এখন জানবো ব্যবসা বাণিজ্যের শ্রেণী বিভাগ। ব্যবসা বাণিজ্যের শ্রেণী বিভাগকে তার কর্মকাণ্ডের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা হয়েছে। ব্যবসা বন্ধুরা, এক মালিকানা ব্যবসায়, 2 অংশীদারি ব্যবসায়, 3 যৌথ মূলধনী ব্যবসায়, 4 সমবায় ব্যবসায়, 5 রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে বন্ধুরা ব্যবসা বাণিজ্যকে তার কর্মকাণ্ডের ভিত্তিতে 5 ভাগে ভাগ করা যায়। প্রথমত আমরা বলবো এক মালিকানা ব্যবসায় কি। এক মালিকানা ব্যবসায় হচ্ছে মালিক একজন নিজে এবং ব্যবসায়ের সমস্ত অর্থ, মূলধন, পণ্যদ্রব্য সমস্ত প্রকার কর্মকাণ্ড তিনি নিজেই পরিচালনা করেন। তার সেকেন্ড ম্যান বলে কেউ নেই, তিনি প্রথম, তিনিই শেষ। ব্যবসা বাণিজ্যে অর্জিত আয়, দায়, মুনাফা, লাভ, লোকসান যাই বলি না কেন সব কিছুই মালিক একা বহন করে। তাহলে বন্ধুরা এক মালিকানা ব্যবসার ওপর তুমি একটা ধারণা লাভ করবে। এখন আমরা এক মালিকানা ব্যবসার সংজ্ঞাটা দিব। এক মালিকানা ব্যবসায় হচ্ছে একজন মাত্র মালিক, যিনি ব্যবসার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন এবং ব্যবসার আয়, দায়, লাভ, লস সমস্ত কিছু তিনি নিজেই বহন করেন। আরেকটা বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসায় সমাজের যে কোনো প্রান্তে, যে কোনো অংশে দেওয়া যায়, আইনের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আইনের কোনো বাধ্যবাধকতা না থাকায় এই ব্যবসায় রিফর্ম করা বা ফর্ম করা অত্যন্ত সহজ। তাহলে বন্ধুরা তোমরা শুনলা এক মালিকানা ব্যবসায় কি বা কাকে বলে। 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসায়, অংশীদারি ব্যবসায় বন্ধুরা 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসার সংজ্ঞাটা হচ্ছে একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য একত্রিত করে যে নতুন ধরনের ব্যবসার সংগঠন গড়ে ওঠে বা গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসা বলে বলা হয়। তার মানে একাধিক ব্যক্তি নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুসারে যে কোনো জায়গায়, দেশের যে কোনো প্রান্তে যে ব্যবসা বাণিজ্য গঠন করে এবং পণ্য বা দ্রব্য সামগ্রীর মাধ্যমে জনগণের প্রয়োজন মেটানোর মাধ্যমে সেবা গ্রহণ করে অর্থের বিনিময়, তাকে অংশীদারি ব্যবসায় বলে। অংশীদারি ব্যবসার ব্যাপকতা, জনপ্রিয়তা সমাজের বহুল অংশে প্রয়োজন রয়েছে, কারণ অংশীদারি ব্যবসার গঠনমূলক অবদান এক মালিকানা কারবারের চাইতে তুলনামূলকভাবে বেশি। আমরা এখন 3 নম্বর যৌথ মূলধনী ব্যবসা নিয়ে আলোচনা করব।
যৌথ মূলধনী ব্যবসায় এক মালিকানা ব্যবসার মাধ্যমে বিশ্বের বুকে ব্যবসার যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, কালক্রমে তার এক মালিকানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এক মালিকানা ব্যবসার বেশ কিছু সীমাবদ্ধতা বিশ্লেষণ করে মূলধনের স্বল্পতা ও একক পরিচালনা ও ক্ষুদ্র আয়তনের জন্য অংশীদারি ব্যবসার জন্ম। কিন্তু অংশীদারি ব্যবসার মূলধনের সীমাবদ্ধতা, আইনের জটিলতা, স্থায়িত্বহীনতা ও অসীম দায়ের ভার থেকে মুক্ত হতে পারেনি। তাই এক সময় মানুষের চাহিদা অনুযায়ী ও ব্যবসায় আরও বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে আইনের ভিত্তিতে সৃষ্টি হয় অধিক মূলধন ও বৃহৎ আয়োজন যৌথ মূলধনী ব্যবসায়, যা কোম্পানি ব্যবসা নামে পরিচিত। বন্ধুরা, বর্তমান বিশ্বে মানুষের চাহিদা অনুসারে ব্যাপক উৎপাদনের যুগে এখন বৃহৎ আকার ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়েছে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবা, ইলেকট্রিসিটি উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি এবং সমুদ্র থেকে বিভিন্ন ধরনের সম্পদ আরোহণ, মাটিতল থেকে সম্পদ আরোহণ, অথবা বৃহৎ আকারে গবেষণা করা, ব্যাপক গবেষণা করা, এই সমস্ত কার্যক্রমের জন্য অধিক অর্থের প্রয়োজন হয়। আর এগুলো মেটানোর জন্য একজনের পক্ষে বা অংশীদারি ব্যবসার পক্ষে অর্থ যোগান দেওয়া সম্ভব নয়। তাই রাষ্ট্র তথা বৃহৎ জনগোষ্ঠীর মাধ্যমে যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করায়, বৃহৎ আয়তন উৎপাদন করায়, সে উৎপাদনে অর্থের সংস্থান করাটাই হচ্ছে যৌথ মূলধনী কারবার বা ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়। তাহলে আমরা শুনলাম, বর্তমান বিশ্বে বা আধুনিক যুগে বৃহৎ উৎপাদন বা বড় কোনো ধরনের প্রজেক্ট গ্রহণ করলে যে ব্যাপক অর্থ সংস্থান করতে বিভিন্ন ব্যক্তি গোষ্ঠী অথবা রাষ্ট্র সহযোগিতায় যে অর্থের সংস্থান করায় তাকে যৌথ মূলধনী ব্যবসায় বলে। সমবায় ব্যবসা। বন্ধুরা, সমবায় ব্যবসাটা আমাদের দেশের প্রেক্ষাপটে সৃষ্টি হয়নি, এটি সৃষ্টি হয়েছিল ইউরোপের দেশে। কিন্তু ইউরোপ মহাদেশে এই ব্যবসা বাণিজ্য করে জনগণের অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, গোষ্ঠীগতভাবে তাদের জীবন মান উন্নয়ন করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের দেশেও এই প্রজেক্টটা আমদানি করা হলেও কিন্তু আমাদের দেশের সমবায় ব্যবসা খুব বেশি সম্প্রসারণ করতে পারেনি। তোমরা একটা উদাহরণ দেখলেই বুঝবা যে মিল বিটা সমবায় ব্যবসায়। এছাড়াও আরও অনেক ধরনের ব্যবসায় রয়েছে, কিন্তু আমাদের দেশে এই সমবায় প্রোগ্রামের ব্যবসা বাণিজ্য করা খুব সুখকর নয়। কারণ আমাদের দেশের মানুষের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, চিন্তা চেতনার, বাচনভঙ্গি, দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক বিষয়াবলীর জ্ঞানের অভাব থাকার কারণে সমবায় ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ করা সম্ভব হয়নি। সমবায় ব্যবসার সংজ্ঞাটা তাহলে আমরা একটু দেখি। সমবায় হলে সমাজের প্রান্তিক কিছু মানুষ তাদের জীবন মান উন্নয়নের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় বা তাদের অর্থনৈতিক সাপোর্ট সরবরাহ করা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় সমবায় ব্যবসা। যেমন আমি এক উদাহরণ দিলে তোমরা বলবা, জেলে সম্প্রদায়, কামার সম্প্রদায়, তাঁতি সম্প্রদায়, কৃষক সম্প্রদায় অথবা সমাজের পেশাজীবী সম্প্রদায়। এই যে সম্প্রদায়ের কথাগুলো বললাম, এই সম্প্রদায়গুলো তাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সঞ্চয়ের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের যে প্রয়াস পরিচালনা করা হয় বা প্রয়াস সৃষ্টি করা হয় তাকেই সমবায় ব্যবসা বলা হয়। অর্থাৎ তার প্রয়োজনীয় দ্রব্যটি সরবরাহ করা হবে। রাষ্ট্রীয় ব্যবসা, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যবসা, কিন্তু এটি ব্যবসায় বলা যায়, কিন্তু এটি হচ্ছে সমাজের এক ধরনের সেবামূলক ব্যবসায়। এটি অর্থনৈতিক আয় বলা যায় না, সেবামূলক ব্যবসায়। অর্থাৎ রাষ্ট্র যে জরুরি পণ্য সরবরাহ করে বিনিময়ে আর্থিক অর্থ নেই, কিন্তু এখানে মুনাফা রাষ্ট্র করে না, সেটাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। যেমন প্রথমত আমরা ওয়াসার কথা বলবো, ইলেকট্রিসিটির কথা বলবো, গ্যাস ও বিদ্যুৎ জ্বালানির কথা বলবো, পেট্রোলিয়াম, খনিজ সম্পদ অথবা টেলিকমিউনিকেশন সেবা খাতসমূহ, হাসপাতাল, চিকিৎসা সেবাসমূহ এবং এছাড়াও আরও জরুরি সেবা রয়েছে যেগুলো রেস্কিউ, যেমন ফায়ার সার্ভিসের রেস্কিউ, উদ্ধার কার্যক্রম ইত্যাদি পণ্য সামগ্রী সরবরাহ করা রাষ্ট্রীয় ব্যবসায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্র যেমন
দিয়ে থাকে, রাষ্ট্র শিক্ষা দিয়ে থাকে, রাষ্ট্র এটি ব্যবসা করে না। রাষ্ট্র কি করে? সেবা দেয়, শিক্ষাটা সেবা দেয়, সেবার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করে, কিন্তু এটি মুনাফা ভোগের জন্য নয়। সুতরাং রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞাটা হলো যে ব্যবসা, যে পণ্য বা পণ্যদ্রব্য সরবরাহ করে রাষ্ট্র কোনো মুনাফা অর্জন করে না, জনগণের সেবা মনোভাব বৃদ্ধি নিয়ে কাজ করে, তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। তাহলে বন্ধুরা, তোমরা এক মালিকানা ব্যবসার সংজ্ঞাটা, অংশীদারি ব্যবসার সংজ্ঞা, যৌথ মূলধনী কারবারের সংজ্ঞা, সমবায়ের সংজ্ঞা, রাষ্ট্রীয় সংজ্ঞাটা শুনতে পেলে। এখন বন্ধুরা, আমরা সমবায় ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমবায় মূলত স্বল্পবৃত্ত, মধ্যবৃত্ত, নিম্নবৃত্ত লোকদের সংগঠন। যদিও বর্তমানে সমাজে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের নিজেদের উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক ও সামাজিক স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সমবায় সমিতি গঠন করে, তবে সমবায় সমিতি 2004 এর পেশাভিত্তিক নিম্নোক্ত সমবায় সমিতির নাম উল্লেখ করল। তাহলে পেশাভিত্তিক সমবায় সমিতির নামগুলো কি? 1 নম্বর হচ্ছে কৃষি বা কৃষক সমবায় সমিতি, 2 নম্বর মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি, 3 শ্রমজীবী সমবায় সমিতি, 4 মৃৎশিল্পী সমবায় সমিতি, তাঁতি সমবায় সমিতি, ভূমিহীন সমবায় সমিতি, বিত্তহীন সমবায় সমিতি, মহিলা সমবায় সমিতি। অটোরিকশা, অটো টেম্পু, অটো ট্যাক্সি কার, মোটর ট্রাক লরি চালক সমবায় সমিতি, হকার সমবায় সমিতি, পরিবহন মালিক সমবায় শ্রমিক সমিতি, কর্মচারী সমবায় সমিতি, দুগ্ধ সমবায় সমিতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, যুব সমবায় সমিতি, গৃহায়ন সমবায় সমিতি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট মালিক সমবায় সমিতি। সমবায় সমিতি গঠন প্রক্রিয়া। কিভাবে সমবায় সমিতি গঠন করতে হবে? গঠন করার প্রক্রিয়াটা হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, অর্থাৎ যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে গেলে, আমরা যে বিষয় করতে চাই, ব্যবসা করতে চাই, ওই বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করতে চাইলে সমশ্রেণী, সমপেশা, সমমর্যাদার প্রাপ্তবয়স্ক ন্যূনতম 20 জন মানুষ স্বেচ্ছায় একত্রিত উদ্যোগ গ্রহণ করতে হয়। এই সকল উদ্যোক্তা নিজেদের মধ্যে থেকে 6 জনকে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে উক্ত কমিটি নিবন্ধন সমবায় সমিতি গঠন করার জন্য একটি উপবিধি তৈরি করে। উপবিধিতে সমবায় সমিতির নাম, ঠিকানা, উদ্যোগ, মূলধনের পূর্ণ বিবরণ, শেয়ারের মূলধন সংখ্যা, শেয়ারের বিক্রয় বৃদ্ধি, উদ্যোক্তার নাম, ঠিকানা, পদবি ইত্যাদি সমবায় সমিতি লিমিটেডে লিপিবদ্ধ করতে হবে। সমিতির জন্য একটি সিলমোহর তৈরি করতে হবে। এই সমিতি সীমাবদ্ধ দায় বিশিষ্ট হলেও নামের শেষে লিমিটেড কথাটি লিখতে হবে, অর্থাৎ লিমিটেড কথাটি লিখলে দায়, অসীম দায় বোঝায়, সীমিত দায় বোঝায়। নিবন্ধন পর্যায় 2 নম্বর হচ্ছে এই পর্যায়ে নিবন্ধন উদ্যোগ গ্রহণ করতে হবে। সমবায় সমিতির যে এলাকা অবস্থিত হবে সে এলাকার সরকার কর্তৃক মনোনীত নিবন্ধকের অফিসে থেকে নিবন্ধনের আবেদন ফর্ম 1 সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণ করে নির্ধারিত ফর্ম, ফি সহ বিস্তারিত উপবিধি 3 কপি ছবি নিবন্ধকের নিকট জমা দিতে হবে। কার্যারম্ভের পর্যায়ে নিবন্ধনপত্র পাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে নিবন্ধিত না হলে কোনো কোম্পানি গঠন সমবায় সমিতি করতে পারবেন। নিবন্ধকের প্রাপ্তির পর উক্ত সমিতির উদ্যোক্তাগণ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা শুরু করতে পারেন। বন্ধুরা, সমবায় ব্যবসায়গুলো নিম্নরূপ: 1 কৃষিকাজ, হাতের কাজ, মৎস্য চাষ, কামার কুমারের কাজ, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, দর্জির দোকান, ঔষধ দোকান, সবজি বিক্রি, সেলুন, চা বিক্রয় এবং ক্ষুদ্র আকারে হোটেল পরিচালনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সমবায় কাজগুলো তোমরা জানতে পারলা। এগুলো প্রান্তিক পর্যায়ের লোকেরা এই সমবায় সমিতির মাধ্যমে তাহলে তোমরা সমাজে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও কাজ ব্যবসাটা অত্যন্ত ছোট, কিন্তু ভূমিকাটা অনেক বড়। কৃষক যদি কৃষিকাজ সময় মতো যথাসম্ভব সুন্দরভাবে সম্পূর্ণ না করে, তাহলে আমাদের জাতীয় পর্যায়ে
রাষ্ট্রের খাদ্যের অভাব দেখা দেবে। খাদ্যের যদি স্বয়ংসম্পূর্ণতা না থাকে অর্থনৈতিক অবস্থা বিধ্বস্ত হয় এবং রাষ্ট্রের জনগণের স্বাস্থ্যের ভগ্নতা দেখা দেয়। এই ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে আমরা ভেঙে পড়ব। তাই আমাদের কৃষি সমবায়ের মাধ্যমে কৃষিকাজের উপর গুরুত্ব দিতে হবে, যেখানে আমাদের দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী অংশগ্রহণ করতে পারে। 2, তাঁতের কাজ। এটি অত্যন্ত লাক্সই প্রযুক্তি, যেটি আমাদের বাংলাদেশের আবহমান চিত্রের সাথে হাজার বছর ধরে তারা লালিত পালিত। আমাদের দেশের মেয়েরা, ছেলেরা, বেকার মানুষেরা অথবা বয়োবৃদ্ধরা তাঁতের কাজ বাড়িতে বসে সম্পন্ন করতে পারে এবং এটি আমাদের অর্থনীতিতে বস্ত্রের চাহিদা অনেকাংশেই মোচন করতে পারে। এর ফলশ্রুতিতে আমাদের অর্থনৈতিক মুদ্রা বেঁচে যায় এবং দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের গতি সঞ্চার হয়। সমাজের প্রান্তিক মানুষ তাদের জীবনে খুঁজে পায় আরামের একটা নিশ্চয়তা, জীবনের একটা নিশ্চয়তা। 3, মৎস্য চাষ। মৎস্য আমাদের খাদ্যের তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যেখানে আমাদের আমিষের চাহিদার জন্য মাছের উপর আমাদের নির্ভর করতে হয়। আর এই মৎস্য চাষ আমাদের 2 ভাবে করা যায়। একটা হলো দেশীয় মেটা পানিতে, আরেকটা হলো সমুদ্রের নোনা পানিতে। তাহলে বন্ধুরা, আমরা মৎস্য চাষের উপরে গুরুত্ব দিব এই জন্য যে আমাদের অর্থনীতিতে মৎস্যের একটা অবদান ব্যাপক। এবং আমরা চিংড়ি চাষ করি, তোমরা বুঝতেই পারছো, চিংড়ি চাষ করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, যার ফলশ্রুতিতে আমার অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হচ্ছে। সরকার তার আমদানি রপ্তানিতে ব্যাপক ভূমিকা পালন করছে। এই জন্য চিংড়িকে বলা হয় সোনালী ফসল। 4, কামার কুমারের কাজ। কামার কুমারের কাজ আমাদের দেশের সমাজে অত্যন্ত একটা ব্যাপক অবদান আছে। কামার তার নিজস্ব জ্ঞান বুদ্ধি মত্তার মাধ্যমে ছোট ছোট কৃষি যন্ত্রপাতি এবং আমাদের গৃহস্থালী বিভিন্ন উপকরণ তৈরি করে অর্থনীতিতে একটা ভূমিকা পালন করছে। কুমার তাই মাটি দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ জিনিসপত্র তৈরি করছে এবং আজকাল আমাদের শৌখিন পণ্যদ্রব্য উপকরণ তৈরি করছে মাটি থেকে। এটি পরিবেশ বান্ধব এবং জনগণের অত্যন্ত উপকারার্থে ব্যবহার হচ্ছে। 5, ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প তোমরা বুঝতেই পারছো, যেটি আমরা ছোট ছোট শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং মেটাল এবং বস্ত্র এর বিভিন্ন ধরনের পণ্য আমরা তৈরি করছি, যেটি আমাদের বাংলাদেশের ভিতরে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করছে। কুটির শিল্প হচ্ছে আমাদের একটি অনন্য শিল্প, যে শিল্পটি আমরা নিজেদের বাড়িতে বসে অবসর সময় যে কোনো বয়সের ছেলে মেয়েদের নিয়ে, ঘরের পরিবারের সদস্যদের নিয়ে আমরা এই শিল্পটা পরিচালনা করতে পারি এবং স্থানীয় কাঁচামালের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করে জনগণ তাদের আয় উপার্জনের একটা পথ অবলম্বন হিসাবে গ্রহণ করতে পারে। যেমন একটা উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবে যে বেত, বাঁশ, কাঠ দিয়ে বিভিন্ন শৌখিন দ্রব্য, ঘরের আসবাবপত্র তৈরি করে এবং গৃহস্থালী পণ্য, কৃষি পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে আমাদের দেশের প্রান্তিক মানুষেরা লাভবান হতে পারে। স্থানীয় বাজারে এগুলো বিক্রি করে তারা তাদের জীবনযাপন করতে পারে সুন্দরভাবে। তাই বন্ধুরা, আমরা কুটির শিল্প সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভ করব এবং নিজের এটি পরিচালনা করার জন্য, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করব, চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে 4র্থ অধ্যায়ের মালিকানা ভিত্তিতে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন টপিকগুলো আলোচনা শুনলা, বিশ্লেষণ শুনলা এবং পরবর্তী বাড়ির কাজ হচ্ছে এক মালিকানা ব্যবসায় 5টি সুবিধা ও অসুবিধার দিক। 1 নম্বর প্রশ্নটা হলো এক মালিকানা ব্যবসার উপর 5টি সুবিধা এবং 5টি অসুবিধা লিখবে। 2 নম্বর, এক মালিকানা ব্যবসায় একটি প্রাচীনতম ব্যবসায় ব্যাখ্যা করো। তাহলে বন্ধুরা, তোমরা 2 নম্বর প্রশ্নটা এক মালিকানা কারবারের প্রাচীনতম ব্যবসায় এই সম্পর্কে তুমি তোমার মতামত
আমাদের টেক্সট বইয়ের আলোকে লিখবে। খোদা হাফেজ, সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানে আমাদের ব্যবসায় উদ্যোগ অনলাইন ক্লাসটি সমাপ্ত হচ্ছে।